সম্মানিত উদ্যোক্তাগণ, আসসালামু আলাইকুম। কোম্পানি রেজিস্ট্রেশনের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই আলোচনায় কোম্পানি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই আলোচনা শুনলে আমি আশা করি বিশেষ করে তারা খুবই উপকৃত হবেন যারা নতুন করে কোম্পানি রেজিস্ট্রেশন করতে চলেছেন। তো কোম্পানি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া জানার আগে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে কোম্পানি রেজিস্ট্রেশন দেবার অথরিটি কে। এটা হচ্ছে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, সংক্ষেপে আরজেএসসি। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট এবং কোম্পানি রেজিস্ট্রেশনের একমাত্র অথরিটি। আমাদের আরো একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানি রেজিস্ট্রেশন একটি নির্দিষ্ট আইনের প্রেক্ষাপটে বা নির্দিষ্ট আইনের আলোকে হয়ে থাকে। সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994 আর্টিকেল 18, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 18 ধারা বা 18 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে থাকে। যাই হোক, এবার আমরা আলোচনা করব কোম্পানি রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ পার্ট। তো এর প্রথমে রয়েছে স্টেপ 1, মেক প্ল্যান। কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যানটা কিরকম? প্রথমে আমাদেরকে একটা নাম ঠিক করতে হবে, তারপরে আমরা কি ব্যবসা করব, সে ব্যবসার ধরন কি হবে, আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করব সে সমস্ত প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করব নাকি অন্যের তৈরি করা প্রোডাক্ট এনে বিক্রি করব, অর্থাৎ ট্রেডার হিসেবে ব্যবসা করব, সেটা আমাদেরকে আগে থেকেই ডিসাইড করতে হবে। তারপরে কোম্পানিতে কতজন ডিরেক্টর থাকবেন সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে কমপক্ষে ডিরেক্টর হতে হবে 2 জন এবং সর্বোচ্চ 50 জন। 2 জনের কম নয়, 50 জনের বেশিও নয়। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় প্রযোজ্য। যাই হোক, তারপরে আমাদের আরো কিছু বিষয় চিন্তা করতে হবে যে কোম্পানিতে যারা ডিরেক্টর থাকবেন তারা কে কোন পদে থাকবেন, অর্থাৎ কে চেয়ারম্যান হবেন, কে ম্যানেজিং ডিরেক্টর হবেন বা অন্যান্য ডিরেক্টর কে কি হবেন সেগুলো আগে থেকে ডিসাইড করতে হবে। তারপরে কোম্পানির পুঁজি কত হবে, অর্থাৎ কত পুঁজি নিয়ে কোম্পানিটি যাত্রা শুরু করবে। তারপরে সেখানে টোটাল শেয়ার কত হবে, প্রতিটি শেয়ারের মূল্য কত হবে, ডিরেক্টরদের মধ্যে থেকে কে কত পার্সেন্ট শেয়ার নেবেন সেটা, ডিরেক্টরদের
কার কি দায়িত্ব কর্তব্য থাকবে সেটা, ডিরেক্টরদের কার কি সুযোগ সুবিধা থাকবে সেটা, এইসব বিষয়গুলো আগে থেকেই ডিরেক্টরদের মধ্যে আলাপ আলোচনা করে ডিসাইড করে নিতে হবে। তবে হ্যাঁ, এই যে প্ল্যানটির কথা আমি বলছি, এই প্ল্যানটি অবশ্যই 1994 সালের কোম্পানি আইনের অনুচ্ছেদ 18 এর প্রেক্ষাপটে হতে হবে। কোম্পানি রেজিস্ট্রেশন খুবই সিম্পল একটা কাজ। যদি এই কোম্পানি আইনটি আমাদের জানা থাকে, আর যদি এই কোম্পানি আইনটি জানা না থাকে তাহলে আমি প্রেসক্রাইব করব, এটা আমরা একটু দেখে নেব। এটা দেখে নিয়ে সেই আলোকে করলে তাহলে আর অসুবিধে হবার কথা না। আর এই আইনের নির্দিষ্ট ধারা যদি লঙ্ঘিত হয় কোথাও, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিটি রেজিস্ট্রেশন হতে সমস্যা হতে পারে। যাই হোক, তাহলে প্ল্যানের মধ্যে কি কি বিষয় থাকবে আমি সংক্ষেপে সেটা বলার চেষ্টা করেছি। এরপরে দ্বিতীয় যে ধাপটি, সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স। নামের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমাদেরকে প্রথমে একটা প্ল্যান তৈরি করতে হবে এবং সেই প্ল্যানের মধ্যে আমাদের কোম্পানির নাম কি হবে সেটা ডিসাইড করতে হবে। তো আমরা কোম্পানির নাম যাই রাখতে যাই না কেন, সেই নামের জন্য প্রথমেই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য। তো নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য, অর্থাৎ নামের ছাড়পত্র পাওয়ার জন্য আরজিএসসির কিছু নির্দিষ্ট নীতিমালা রয়েছে। চলুন আমরা সেগুলো একবার দেখে আসি। এই যে এটি, আপনারা একটু সময় করে দেখে নেবেন। এটি হচ্ছে আরজিএসসি এর নামের ছাড়পত্রের সাধারণ শর্তাবলী। আমি একটু পড়ে শোনাই। প্রথমে যেটা বলেছে, একই নাম হতে পারবে না। অর্থাৎ একটি কোম্পানি একটি নির্দিষ্ট নামে রেজিস্ট্রেশন করা হয়ে আছে, তো এরপরে আমি যদি ঠিক ওই একই নামে আমার কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে যাই, তাহলে সেটা করা যাবে না। অর্থাৎ ওই নামের জন্য আমি ছাড়পত্র পাবো না। তারপর উচ্চারণ ও লেখার ক্ষেত্রে শুনতে ও দেখতে একই রকম মনে হয় এমন নাম হবে না। আন্তর্জাতিক কোনো কোম্পানি, প্রতিষ্ঠান ও সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নামের অনুরূপ কোনো নাম হবে না। দেশে দীর্ঘদিন যাবৎ চালু আছে এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন বা ক্রীড়া সংগঠনের নামের অনুরূপ কোনো নাম হবে না। সরকারের অন্য কোনো সংস্থায় নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের নামের অনুরূপ কোনো নাম হবে না। এইভাবে 15টি নীতিমালা এখানে রয়েছে। এগুলো খুব সহজ কথায় লেখা, আপনারা একটু সময় করে দেখে নেবেন। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। যাই হোক, নামের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা নামটি পেয়ে যাই, অর্থাৎ নামের ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আমাদের প্রথম ধাপের কাজ শেষ হলো। দ্যাট মিন্স আমরা
ওই নামটি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবো। থার্ড স্টেপে যেটা রয়েছে সেটা খুব জরুরি একটা বিষয়। আমাদের দেশে বিশেষ করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিদেশি নাগরিক কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন। কিছু কিছু আছে সম্পূর্ণ বিদেশি নাগরিকদের দ্বারাই কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে। আবার কিছু কিছু আছে আমাদের দেশি মানুষের সাথে বিদেশি নাগরিকরা একত্রিত হয়ে কোম্পানি রেজিস্ট্রেশন করেছে। তো যারা বাংলাদেশের নাগরিক তাদের ক্ষেত্রে এক ধরনের নিয়ম কানুন, আর যারা বিদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে এসে বাংলাদেশে ব্যবসা করতে চাচ্ছেন এরকম কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা অতিরিক্ত রিকোয়ারমেন্ট রয়েছে। সেটা হচ্ছে কি যে ওই বিদেশি ব্যক্তি যদি ব্যবসা করতে চান অর্থাৎ কোনো কোম্পানির ডিরেক্টর হতে চান তাহলে তাকে তার ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট দেখাতে হবে। তো ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট দেখাবার জন্য তাকে আগে থেকেই কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেই অ্যাকাউন্টের বিপরীতে তাকে সলভেন্সি সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রেশনের পারপাজে সেটা সাবমিট করতে হবে। এই একটি বিষয় বিশেষ করে বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য। এটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব এবং আমাদের কোনো উদ্যোক্তার সাথে যদি বিদেশি নাগরিক ব্যবসায় যুক্ত হতে চান তাহলে তার বেলায় এই জিনিসটি আমরা আগে থেকে করে রাখবো। চতুর্থ স্টেপ যেটা আছে সেটা হচ্ছে প্রিপেয়ার নেসেসারি ডকুমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তো এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এই দুটি কি জিনিস তা আমি একটু ধারণা দিচ্ছি, আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার ব্যবসার প্রকৃতি, নেচার অফ বিজনেস, অর্থাৎ আপনি কি ব্যবসা করবেন, সে ব্যবসাটি কিভাবে করবেন, তারপরে সেই ব্যবসা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে করবেন সে সমস্ত প্রোডাক্ট আপনি নিজে তৈরি করবেন নাকি অন্যের তৈরি করা প্রোডাক্ট এনে ব্যবসা করবেন, অর্থাৎ ট্রেডার হিসেবে ব্যবসা করবেন, আপনি সেটা রপ্তানি করবেন নাকি দেশের মার্কেটে বাজারজাতকরণ করবেন, আপনার দোকান থাকবে নাকি অফিস থাকবে নাকি আউটলেট বা শোরুম থাকবে, ইত্যাদি ইত্যাদি আপনার ব্যবসার যে প্রকৃতি সেটা আপনি যত পরিষ্কার করে লিখতে পারেন ততই ভালো। তবে হ্যাঁ, এক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এই জিনিসটা লেখার একটা নির্দিষ্ট আয়তন আছে, ওই নির্দিষ্ট আয়তনের মধ্যে লিখতে হবে। তারপরে আসুন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটা কি? এটা হচ্ছে এক কথায় আপনার কোম্পানির
সংবিধান, অর্থাৎ আপনার কোম্পানিটি কিভাবে চলবে। আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে মেক এ প্ল্যান, ওই প্ল্যানের মধ্যে আমি এই কথাগুলো একটু বলেছি। সেটা হচ্ছে যে কোম্পানিতে ডিরেক্টর কতজন হবেন, তারপরে কে কোন পদে থাকবেন, অর্থাৎ কার কি ডেজিগনেশন হবে, তারপরে কার কত পার্সেন্ট শেয়ার থাকবে, তারপরে ব্যবসায়ের পুঁজি কত হবে, তারপরে টোটাল কি পরিমাণ শেয়ার হবে, প্রতিটি শেয়ারের মূল্য কত হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে আসলে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটা অনেক বড় হয় এই দুইটি জিনিস। এটা 20, 25, 30 বা তারও বেশি পৃষ্ঠা হতে পারে এই জিনিসগুলো লিখলে। তো এই দুইটি জিনিস একটু জটিল প্রক্রিয়ার, বিশেষ করে যারা এটা নিয়ে আগে কখনো কাজ করেননি তাদের জন্য। তো এক্ষেত্রে যদি আপনি নিজে করতে পারেন সময় নিয়ে, তাহলে ভালো। আর যদি তাতে অসুবিধে হয় তাহলে আমি মনে করি আপনার কোনো অভিজ্ঞ কনসালটেন্টের সহযোগিতা নেওয়া উচিত। তাহলে আপনি এই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন। এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই দুইটার বাইরে আরো অনেক কাগজপত্র বা অনেক ফর্ম আছে যেগুলো ফিল আপ করতে হয়, সেগুলো তৈরি করতে হবে। এবং এই নেসেসারি ডকুমেন্টস তৈরি করার পরে যে স্টেপটি আসে সেটা হচ্ছে 5 নম্বর স্টেপ, আমি এখানে আলোচনা করছি, অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। যখন আপনার এগুলো সব কিছু রেডি হয়ে গেল, তখন বলা যায় যে আপনার কাজের অনেকাংশই শেষ হয়ে গেল, বা আপনি জটিল অংশগুলো শেষ করে ফেললেন। এবার আপনাকে সিম্পলি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের যে খরচ আরজেএসসি কে দিতে হবে, সেই খরচের জন্য আরজেএসসি আপনাকে মানি রিসিপ্ট দেবে। সেটা কয়েকটা ব্যাংকের, আপনি যে কোনো একটা ব্যাংকের মানি রিসিপ্ট নিয়ে আপনি সেই নির্দিষ্ট ব্যাংকে এই নির্দিষ্ট পরিমাণ টাকাটি ডিপোজিট করে দেবেন। তো মানি রিসিপ্টে লেখা থাকে যে কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে। তো এটা মানি রিসিপ্ট নিয়ে ব্যাংকে টাকা জমা দিলে আপনার কাজের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ শেষ হয়ে যাবে। এরপর আপনার আর তেমন কোনো কাজ নেই বললেই চলে। এক্ষেত্রে আরো একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আরজেএসসিতে যারা আছেন তারাও খুব আন্তরিক। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে তাদের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তারা খুবই আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং তারা দেখিয়ে দেন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্রেসক্রাইব করেন যে এভাবে নয় এভাবে করেন। এবং আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি তাদের কোনো আন্তরিকতার অভাব আছে। যাই হোক, আপনার যখন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা শেষ হলো, তখন আপনার আরেকটি কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ফলো আপ, যেটি আমি স্টেপ 6 এ রেখেছি, ফলো আপ। তো আপনাকে
ফলো আপে রাখতে হবে যে আপনার আবেদনটি বিভিন্ন হাত ঘুরে সর্বশেষ রেজিস্ট্রেশনের জন্য যাবে। তো আপনার আবেদনে যদি কোনো কাগজপত্রে কোনো ত্রুটি থাকে বা কোনো কাগজপত্র দিতে ভুল করেছেন বা যে কোনো সমস্যা যদি হয় তাহলে আপনার আবেদনটি পেন্ডিং অবস্থায় থাকতে পারে। অনেক ক্ষেত্রে আরজেএসসির কর্মকর্তাগণ টেলিফোনে আপনাকে জানাতে পারেন আপনার আবেদনের সমস্যার কথা, অথবা আপনার মেইলে নোটিফিকেশন আসতে পারে যে আপনার আবেদনে কোনো সমস্যা আছে। তো যাই হোক, এজন্য সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে আপনি নিজে থেকেই ফলো আপে রাখবেন আপনার আবেদনটিকে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো ঠিক করে দেবেন, তাহলে এক সময় ওটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। যাই হোক, তো এরপরে সর্বশেষ স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার আবেদন যখন অ্যাপ্রুভড হলো, অর্থাৎ আপনার কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয়ে গেল, তখন আপনার কাজ শেষ। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে কি কি কাগজপত্র আরজেএসসি থেকে দেয়া হবে সেটা একটু জেনে নিই আমরা। সেটা হচ্ছে প্রথমত যেটা দেয়া হবে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেটাতে আপনার কোম্পানির নাম, তারপরে রেজিস্ট্রেশন হবার তারিখ, এগুলো উল্লেখ করা থাকবে। তারপরে এক কপি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং এক কপি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এখান থেকে প্রত্যেকটির এক কপি করে দেওয়া হবে এবং ফর্ম 12, এই 4টি জিনিস আপনাকে দেওয়া হবে যখন আপনার কোম্পানির রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। তো আপনার উচিত এই কাগজপত্রগুলো বই আকারে বা স্পাইরাল বাইন্ডিং আকারে করে সযত্নে রেখে দেওয়া, আর এভাবেই আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি শেষ হতে পারে। যাই হোক, কোম্পানি রেজিস্ট্রেশন আসলে কঠিন কোনো বিষয় না, এটা আমি মনে করি দিস ইজ আ প্রিটি সিম্পল জব। তো একটা কথা আসলে ঠিক যে কোনো কাজ সহজ হোক বা কঠিন হোক, যে কাজটি কোনো মানুষ প্রথমবারের মতো করতে যান সে কাজে একটু সমস্যা বা বাধা বিঘ্ন হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তো আপনারা যারা নতুন করে কোম্পানি রেজিস্ট্রেশন করতে চাইছেন বা করতে চলেছেন, তাদেরকে মানে আমি বলবো যে আপনারা যদি সঠিকভাবে আগাতে পারেন তাহলে আশা করি কোথাও কোনো সমস্যা হবার কথা না। আর যদি যেখানে যেটি করার কথা বা কোম্পানি আইনে যেভাবে বলা আছে সেগুলো যদি ঠিকমতো অ্যাপ্লাই করা না হয় বা কোম্পানি আইনের বাইরে যদি কিছু হয় তাহলে সমস্যা হতে পারে। তো যাই হোক, যদি আপনি মনে করেন যে এটি আপনি নিজে থেকে করতে পারবেন তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি আপনি ঝামেলা পোহাতে না চান বা নির্ঝঞ্ঝাট ভাবে করতে চান তাহলে কোনো অভিজ্ঞ কনসালটেন্টের সহযোগিতা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। আর কোম্পানি রেজিস্ট্রেশনের ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও টাইটেলের নিচে একটি লিংক দেওয়া আছে, এই লিংকে গেলে আপনারা আরো বিস্তারিত ইনফরমেশন পাবেন। তো যাই হোক,
আহ, আজকের এই আলোচনায় আমার সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা থাকলো, আপনাদের ব্যবসায়িক সাফল্য আসুক, আপনারা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেন, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।